গ্রহরা তাকে এগিয়ে দিচ্ছে এই ধর্মান্তকরণের দিকে বা ম্যানুপুলেট হওয়ার দিকে, বা সত্যি সত্যি ধর্মকে ভালোবেসে অন্য আরেকটা ধর্ম নিজে পালন করতে শুরু করা, এই সমস্ত নিয়ে খুঁজতে শুরু করব। জন্ম ছকে কি কি সংযোগ থাকলে পরে এই ধরনের ঘটনা কোনো জাতক জাতিকার জীবনে ঘটে। লালয়েত পঞ্চবর্ষানি দশ বর্ষানি তাড়য়েত প্রাপ্তেষু ষোড়শ বর্ষং পুত্র মিত্রবৎ আচরেত। অর্থাৎ 5 বছর পর্যন্ত তুমি লালন পালন করো, লালয়েত পঞ্চবর্ষানি। সংসারের প্রতি তার যখন সেই মন প্রেম সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, বিয়ে করে নিয়েছেন, অনেক টাকা পয়সা খরচা হয়েছে, সব থেকে বড় কথা তিনি ইমোশনালি যখন ডিপেন্ডেন্ট দেখা যাচ্ছে, তখন তার কাছে ছলনা, ধোঁকা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা বিবাহিত জীবনেও আসছে। আসতেই পারে। ঠিক আছে, হ্যাঁ। তো তখন তৈরি হচ্ছে সংকট। সংকট তৈরি এই সংকট থেকে বেরোবে কি করে? আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে যে বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা পোস্টার দেখেছেন, ভীষণ গম্ভীর একটা বিষয়। কোনো জাতক জাতিকা তিনি যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন, কেন হচ্ছেন? তাকে কেউ মিসলিডিং করছে। তিনি যে ধর্ম থেকে অন্য ধর্মেই যান না কেন, হিন্দু থেকে মুসলিম হন, মুসলিম থেকে হিন্দু হচ্ছেন, কি খ্রিস্টানিটি নিচ্ছেন, কি অন্য আরও কোনো পৃথিবীর ধর্মে তিনি চলে যাচ্ছেন। বহু ধরনের ধর্ম আছে এই পৃথিবীতে। যে পরিবার তাকে বড় করে তুলল, যে পরিবার তার লালন পালন করল, তাদের ইমোশান, তাদের ভালোবাসা, তাদের যত্ন, কোথাও থেকে সেটাকে অসম্মান করা হচ্ছে বলে তার পরিবারের লোকজন কিন্তু মনে করছেন এবং তারা কষ্ট পাচ্ছেন। এবং সম্পর্কের মধ্যে এটা একটা সংঘাত তৈরি করছে। জাতক এবং জাতিকা তিনি নিজে থেকে কতটা তিনি এগোচ্ছেন আর কতটা গ্রহরা তাকে এগিয়ে দিচ্ছে এই ধর্মান্তকরণের দিকে বা ম্যানুপুলেট হওয়ার দিকে, বা সত্যি সত্যি ধর্মকে ভালোবেসে অন্য আরেকটা ধর্ম নিজে পালন করতে শুরু করা, এই সমস্ত নিয়ে খুঁজতে শুরু করব। জন্ম ছকে কি কি সংযোগ থাকলে পরে এই ধরনের ঘটনা কোনো জাতক জাতিকার জীবনে ঘটে। আপনার সন্তান বা আপনার পরিবারে যারা আছেন তাদের জন্মছকে কি থাকবে, আপনি কি দেখবেন, কি দেখে বুঝতে পারবেন যে এই ধরনের ঘটনা আপনাকে মুখোমুখি হতে হবে। গোবিন্দদা, আজকে এই যে অন্য ধর্মের যে সংযোগ, এটা মূলত জন্মছকে কোথায় কি সংযোগ থাকলে এই জায়গাটা তৈরি হয়? প্রথমে বলি, এই বিষয়টায় লগ্নপতি এবং নবমপতি যদি দ্বাদশে অবস্থান করেন অথবা অষ্টমে অবস্থান করেন, 1 নম্বর পয়েন্ট, তার সাথে নবমে তাকে হয় শ্রাপিত যোগ আসতে হবে অথবা অঙ্গারক যোগ থাকতে হবে, তবে গিয়ে এই ধর্মান্তকরণ যে ব্যাপারটা হয়ে যায় নিজের থেকে, এইটা কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রায় 100% ঘটে। আচ্ছা, তুমি আরেকবার আমাকে একটু ধীরে ধীরে বলো, কেননা এক্ষেত্রে আমরা কোনো পার্টিকুলার একটা রাশি বা লগ্নকে ধরে করছি না। মেষ থেকে মীন পর্যন্ত এই যে 12টা রাশি বা 12টা লগ্ন, আমরা লগ্ন সাপেক্ষে আলোচনাটাকে মূলত এগোচ্ছি। তাদের লগ্নে কি থাকতে হবে? আমি বলি লগ্নপতি, মানে জাতক জাতিকা নিজে নিজে, এবং নবমপতি। ধীরে আমি একটু বোঝাই এনাদেরকে। নবমপতি, আপনি যে লগ্নে জন্মগ্রহণ করেছেন তার 1 নম্বর হাউসটা হচ্ছে আপনার লগ্নপতি।
সেটা বুধ হতে পারে, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, বৃহস্পতি হতে পারে, বিভিন্ন কালপুরুষের তো অন্যান্য আপনারা এপিসোড দেখেছেন। তো আপনার লগ্নপতির সাথে কে থাকবে? নবমপতি, নবমপতির দ্বাদশে বা অষ্টমে। মানে লগ্নপতি তিনি লগ্নে অবস্থান করছেন। না, লগ্নপতি এবং নবমপতি দুজন মিলে একত্রে দ্বাদশে বা অষ্টমে থাকতে পারেন, বা একজন দ্বাদশে বা একজন অষ্টমে থাকতে পারেন। আচ্ছা, বোঝা গেল জিনিসটা? বোঝা এই গেল। দুস্থান, এই দুস্থানে গেল। বাকি নবমে শ্রাপিত যোগ বা অঙ্গারক যোগ থাকতে হবে। আচ্ছা, শ্রাপিত যোগ অর্থাৎ এক্ষেত্রে শনি এবং রাহুর আপনার নবমে, আপনার লগ্ন থেকে 9টা ঘর, মানে লগ্ন থেকে নবমে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে শ্রাপিত যোগ অর্থাৎ শনি এবং রাহু, আর অঙ্গারক যোগ এপিসোড দেখবেন আছে, আরও ডিটেলসে পেয়ে যাবেন। মঙ্গল এবং রাহু, হয় শনি রাহুকে থাকতে হচ্ছে নবমে, নতুবা মঙ্গল এবং রাহুকে থাকতে হচ্ছে আপনার নবম ঘরে। আচ্ছা, তাহলে কিন্তু ধর্ম পরিবর্তন করার জায়গাটা আসছে। একদম। এখানে ব্যতিক্রম আছে, প্রত্যেকটাই ব্যতিক্রম থাকে। বেশ। এই ঘরটি, এই নবমটি যদি অঙ্গারক যদি ভাবি, মঙ্গলের উচ্চস্থল হয়ে যায়, রাহুর কোনো উচ্চস্থল হয়ে যায়, বা শনির উচ্চস্থল হয়ে যায়, কারুর যদি উচ্চস্থল হয়ে যায়, তাইলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না, কারণ আচ্ছা। সে তখন ভালো ফল দিচ্ছে। আচ্ছা, এবারে উচ্চ যদি না হয়, নিচস্থ হলে প্রবল আকারে ফলটা দেবে, আর অমনি নর্মাল যদিও হয় সেখানেও এই ফল ঘটবে। ঘটছে। হ্যাঁ। আচ্ছা, আমার নেক্সট যে প্রশ্ন তোমার কাছে। আচ্ছা, এর সাথে একটু যুক্ত করে দিই একটু হ্যাঁ, পয়েন্ট, please, বাকি please, থেকে গেলে please, সমস্যা। please। চন্দ্রকে একটু পীড়িত থাকতে হবে। আচ্ছা, চন্দ্রকে মানসিকতাটা। পীড়িত থাকতে হচ্ছে। হ্যাঁ, চন্দ্রকে। চন্দ্রকে। বেশ। আশা করি ইকুয়েশন যাদের যাদের কাছে জন্ম ছক আছে তারা তো অনেকটা দেখে দেখে অভ্যস্ত, তাদের কাছে ক্লিয়ার। আর যারা ক্লিয়ার হতে পারবেন না, জানেন মেসেজ আছে, মেসেজ করবেন। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন আমার সেটি হচ্ছে যে এই যে ধর্ম পরিবর্তন করা, মানে ধরো কেউ হিন্দু থেকে মুসলিম হচ্ছে, কি মুসলিম থেকে হিন্দু হয়ে যাচ্ছে, খ্রিস্টানিটিতে চলে যাচ্ছে, এটা তার একটা পারিবারিক যে জায়গা, পারিবারিক একটা সম্মানহানির জায়গা। অবশ্যই। তাহলে চতুর্থ ঘর, হ্যাঁ, চতুর্থ ঘর, যিনি জাতক বা জাতিকা, যিনি চলে যাবেন, যিনি পরিবর্তিত হবেন, তার চতুর্থ ঘরে কোন অশুভ গ্রহ অবস্থান করতে হবে না করার দরকার নেই? না, এখানে কি হচ্ছে, এই চতুর্থের অধিপতি গ্রহ তিনি দুস্থানে যাবেন মূলত একদম। আচ্ছা, চতুর্থের অধিপতি গ্রহটি দুস্থানে চলে গেল, মানে চতুর্থ থেকে সে চলে গেল, পরিবার থেকে সে দূরে সরে দূরে যাচ্ছে। সরে গেল। এবার যেরকম জায়গায় যাবেন সে তো ইন্ডিকেট করছে, খারাপ জায়গায় গেলে খারাপ, ভালো জায়গায় গেলে ভালো, কথা বেশ, বুঝবে। বুঝে গেছে। আমি এর পরেরটায় যাই। তাহলে পারিবারিক জায়গা থেকে ওনার জন্মছক, জাতক জাতিকা যিনি চলে যাবেন, তার চতুর্থপতি যদি দুস্থানে চলে যায়, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে বাকিগুলোর সাথে কিন্তু চতুর্থপতিও এফেক্টেড হচ্ছে। কেমন অনেক ইকুয়েশন। আচ্ছা, পিতামাতা তার নিজের জন্মছকে, যিনি পিতামাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নিজের জন্মছকে কি থাকলে পরে, কি গ্রহ সংযোগ থাকলে পরে তার সন্তান এই কর্মটি করবে এবং পিতামাতা তিনি ব্যথিত হবেন, দুঃখ পাবেন এবং তার একটা পারিবারিক জায়গা থেকে সংকট তৈরি বুঝে হচ্ছে। নিয়েছি। সন্তান মানে পঞ্চম স্থল, পঞ্চমের অধিপতি যদি নিচস্থ হয়ে যান অষ্টমে বা দ্বাদশে, এবং পাপগ্রহ দ্বারা পীড়িত হন এবং সপ্তম দ্বারা যুক্ত হন, বিবাহ মানে সপ্তম, যুক্ত হন, এবং সপ্তমপতি যদি সেখানে পাপ পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই যে পালিয়ে পালিয়ে গিয়ে অন্য ধর্ম বা অসবর্ণ, অন্য ধর্মও হতে পারে আবার অসবর্ণও হতে পারে, সেই জায়গায় তিনি বিবাহ করবেন, যার ফলে তার বাবা মা ইত্যাদি অনেকে সন্তানের কারণে দুঃখ আহত পাচ্ছেন। বোধ করবেন। আহত বোধ করছেন। হ্যাঁ, আসলে আজকের এই এপিসোডে আমি এই বিষয়টা নিয়ে মূলত কথা বলছি যে কারণে, দেখো, যে যেটা করতে চায়, যে যেটাতে শান্তি পায় সেটা সে করুক বা ইত্যাদি ইত্যাদি, এমনও কনসেপ্ট অনেকের মাথায় আছে। আমরা তো এখানে নিজেদের কথা বলতে বসিনি, আপনাদের যে ছবি আমরা পাচ্ছি সেই ছবিটাকে নিয়েই কথা বলতে বসেছি। অবশ্যই। জাতক বা জাতিকা তিনিও ভাবছেন যে আমি যেটা করে শান্তি পাই আমি কেন করতে পারবো না। হ্যাঁ। তারও একটা নিজস্ব অধিকার আছে। হ্যাঁ,
আমরা এখানে বসে তো সেট করে দিতে পারি না, না। এত বড় অধিকার তো আমাদের আছে বলে আমরা নিজেরাও মনে করি না। ঘটনা হচ্ছে যেটা, গণগত জায়গা থেকে যখন মিলছে না, যখন গণগত স্বাভাবিক একদম সামান্য নর্মাল গণগত জায়গা থেকে যখন মিলছে না, ধরো একজন রাক্ষসগণ, আরেকজন মনুষ্যগণ, কি একজন দেবগণ, একজন রাক্ষসগণ, কি ইত্যাদি ইত্যাদি, তাতেই জীবনে কিন্তু সংকট চলে আসে। অবশ্যই। এইবার ভেবে দেখো গোবিন্দদা, পিতামাতা হিসাবে যতই বলুক না কেন ও মরে গেছে, ভাই ঠিক আছে, ও বংশের নাম ডুবিয়েছে ইত্যাদি ইত্যাদি, যাই বলুক না কেন, কখনোই সম্ভব নয় যে পিতামাতা তিনি তার ছেলে মেয়ের সংকটে তিনি দূরে দাঁড়িয়ে থাকবেন। একদম। এবার ঘটনা হচ্ছে, সন্তানের যখন 21 বছর হয়ে যাচ্ছে কি 18 বছর বয়স হয়ে যাচ্ছে, আইনত জায়গা থেকে তাকে আবার অধিকার দেওয়া আছে, সে যা খুশি করতে পারে, তার নিজের চয়েস সে নিতে পারে। অবশ্যই। পিতামাতা তখন দূরে দাঁড়িয়ে থেকে, সে যে ধর্মেরই পিতামাতা হোক না কেন, পিতামাতার তো ধর্ম একটাই, তিনি পিতামাতা, চোখের জল পড়বে, অবশ্যই। এছাড়া কিছু করার নেই। এই যে বললাম না, পঞ্চমপতি অষ্টম বা দ্বাদশস্থ হয়ে যাচ্ছে, নবমে এই কানেকশন আগে যা বলে গেলাম, এইগুলো ঘটার ফলে কি বলতো, একটা এমন দূরত্বও তৈরি হবে না, যে দূরত্বটা মোচন করাও একটু কষ্ট হবে। দেখো, দূরত্ব দুরকম তৈরি হয়, একটা দৈহিক দূরত্ব, একটা মানসিক দূরত্ব। দৈহিক দূরত্বটাকে হয়তো মিটিয়ে নেওয়া যায়, যে আজকে আছে কালকে চলে এলো, কিন্তু মানসিক দূরত্ব যদি তৈরি হয়ে যায় না, তাকে মেটানো বড় কষ্ট, ভীষণ যন্ত্রণার এটা। ভীষণ যন্ত্রণার। এই ক্ষেত্রে পিতামাতা মানসিকভাবে হয়তো খুব যন্ত্রণা পাবেন। হয়তো নয়, ডেফিনেটলি যন্ত্রণা পাবেন। হ্যাঁ, হতেই পারে, এটা যন্ত্রণা পাবেন আমাদের ধারণা, কারণ তিনি এতদিন লালন পালন করেছেন, তারপর সেই সন্তান একবার জিজ্ঞাসা বা একটা পরামর্শ বা একটা অনুমতি কোনো কিচ্ছু ব্যতীত। না, এই যে তুমি ব্যতীতটা বলছো, হ্যাঁ। আমার এখানে একটা বক্তব্য আছে। হ্যাঁ, বলো। এই ব্যতীতটা কখন চলে আসে? ধরো একটা সন্তান তার পিতামাতাকে কবে থেকে সে লুকোনো শুরু করছে, সেখানে পিতামাতার ভূমিকা কেমন ছিল, তাকে যে সংস্কার দেওয়ার ক্ষেত্রে পিতামাতা তাকে কেমন সংস্কার দিয়েছেন। সব ক্ষেত্রে এটা হয় না যে পিতামাতা প্রচুর শাসন করছে বলে বাবা মাকে বলতে পারছে না, ব্যাপারটা এমন কিন্তু নয়। বেশি আদরে বাঁদর তৈরি হয়। এখানে বলিনি, তোমার প্রশ্নটা বুঝলাম আমি। মাইক্রোফোন কাছে নাও, শোনা যায়। লালয়েত পঞ্চবর্ষানি, মানে বলেনি শ্লোকটা, লালয়েত পঞ্চবর্ষানি দশ বর্ষানি তাড়য়েত প্রাপ্তেষু ষোড়শ বর্ষং পুত্র মিত্রবৎ আচরেত। অর্থাৎ 5 বছর পর্যন্ত তুমি লালন পালন করো, লালয়েত পঞ্চবর্ষানি, 10 বর্ষানি তাড়য়েত, তারপরে 10 বছর তাড়াও। কিসের জন্য তাড়াও? পঠন পাঠনের জন্য, শিক্ষা গ্রহণের জন্য তাড়না দাও। বোঝা গেল? তাড়য়েত বলতে দু অর্থে ব্যবহার করা হয়, এ আবার অন্য মার্গে চলে যাব। তাড়না দেওয়া একটা, মানে যন্ত্রণা দেওয়া না, একটা, পড়াশোনা করো, এই যে ব্যাপারটা তাড়না দেওয়া, সেটা একটা। আর একটা এর মধ্যেও ঢুকে আছে, কাকরামি বকধ্যায় স্থান নিদ্রাস্তৈব চ অল্পাহারিক গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এই বয়সটা তো পঠন পাঠনের সময়। তো এখানে তাড়না বলতে ঘর থেকেও দূরে রেখে পড়ানো বোঝায়, আবার পড়ার জন্য যে তাড়না দেওয়া, এই টিউশন যাও, স্কুল যাও, মাস্টারমশাই আসছেন পড়তে বসো, এটা ছাত্রের ক্ষেত্রে তখন কিন্তু তাড়না। সেটা 10 বছর দিতে হবে। তারপর কি জানো, তখন কত হয়ে গেল? 15 বছর হলো বাকি, তাইলে 16 পৌঁছে গেল। এবার 15 অতিক্রম মানে 16 ঢুকে গেল। প্রাপ্তেষু ষোড়শ বর্ষম, যখন 16 বছর প্রাপ্তি ঘটছে, পুত্র মিত্রবৎ আচরিত, সে পুত্র হোক আর কন্যা হোক, তার সাথে বন্ধুর মতো আচরণ করো। দিলে সে তোমাকে খোলাখুলি বলতে পারবে, তুমি তার ভালো মন্দটাকে উপলব্ধি করবে, তাকে আবার বন্ধুর মতো তুমি বোঝাতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু এই প্রেক্ষাপটগুলো হয়তোবা অনেকটা লাঘব হবে। তবে গ্রহ নক্ষত্র অনেকটা পদস্খলিত করে, এটা ঠিক কথা, কিন্তু সেটা বাবা মা বুঝতে পারবে যে আমার ছেলে বা মেয়ে একটা পদস্খলনের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছি। আজকের সময়ে দাঁড়িয়ে এই যুগে, মানে ধরো 10 বছরের একটা ছেলে বা মেয়ে, আমি এই শব্দটা ব্যবহার করছি, বাধ্য হচ্ছি ব্যবহার করতে, কেননা যাদের জীবনে এই ধরনের সিচুয়েশনে পড়েছে তারা অন্তত বুঝতে পারছে যে আমি কেন ব্যবহার করছি।
যে ধরনের পাকা বুদ্ধি তাদের মাথার ভেতর আসে না, বাবা মায়ের সম্পর্ককে শেষ করে দেওয়ার ক্ষমতা তারা রাখে, এবং যে ধরনের জিঘাংসা তাদের মধ্যে থাকে, যে ধরনের জিঘাংসা, জেদ, হিংসা যে ধরনের থাকে, তাতে করে কিন্তু মানে একটা প্রাপ্তবয়স্ক যে 30 বছর বয়স বা 40 বছর বয়স, সে হার মেনে যাবে, ও যে ধরনের প্ল্যানিং মাস্টারও হতে পারে। হ্যাঁ, আমি এর পরের দিকে যাচ্ছি। এই যে ধর্ম পরিবর্তনের জায়গাটা অনেকের ক্ষেত্রে ম্যানুপুলেশনের দ্বারা হয়। কেউ প্রেমের জন্য হচ্ছে, সত্যিকারের প্রেম আবার মিথ্যাকারের প্রেম, সেই জায়গাটা কি সংযোগ থাকলে পরে হয়? একটা কথা হচ্ছে, প্রথমে যে একটা থার্ডম্যান যদি কেউ যোগাযোগ করিয়ে দেয়, তাইলে সেখানে তৃতীয়ের একটা সংযোগ থাকতে হবে। বন্ধু বান্ধবীদের সংযোগের, হ্যাঁ, তাদের দুজনের মধ্যে, তৃতীয় থেকে হলে পাড়াপড়শির সংযোগ থাকবে, চতুর্থ থেকে কানেকশন হলে নিজের বন্ধু, মানে যে ছেলেটি মানে বা এখানে মেয়েটি। কোন গ্রহটা মূলত কারক গ্রহ হিসেবে কাজ করছে? না না, এখানে যেরকম বুধ কোনো ক্ষেত্রে কারক গ্রহ, মানে আচ্ছা। তৃতীয় পতি চতুর্থ পতি, সোজা কথা, যেই কম্বিনেশনে যাও, আচ্ছা, তার তৃতীয় পতি হলে পাড়াপড়শির লোক, চতুর্থ পতি হলে বন্ধু বান্ধব। কোথায় থাকবে তৃতীয়পতি চতুর্থপতি? ওই তৃতীয় পতি চতুর্থ পতি পঞ্চমের সাথে কানেকশন করবে এসে, আচ্ছা, মানে প্রেমে আপনার কানেকশনটা করিয়ে দেবে। আপনার লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘরে যে বসে আছে গ্রহটি, আর চতুর্থে যে বসে আছে, মানে যদি পাড়া প্রতিবেশীর দ্বারা হয় বা বন্ধু বান্ধবীদের দ্বারা হয় সংযোগ, তাহলে সেই চতুর্থ ঘরের যে অধিপতি, যে গ্রহটি, সে পঞ্চমে বসে থাকবে। এবং সেখানে কোনো কি রাহু বা অন্য কোনো অশুভ গ্রহের কি সংযোগ দরকার? হ্যাঁ, অবশ্যই, কারণ এই প্রতিটি শুভ গ্রহ হয়ে গেল, তাকে তো পীড়িত হতে হবে। একদম। এবং আরো খেলা আছে এর জায়গায়, এর সাথে এই যে ষষ্ঠের যদি আরো কানেকশন জমে যায়, তাইলে বিভিন্ন রকম মন্ত্রণা, পরামর্শ সেখান থেকে বেশ কিছুটা Manipulation চলে। হচ্ছে হ্যাঁ, আর কি। এইটা, এই যে তৃতীয় পতি শুধু বসে গেলে হবে না, তাহলে সেখানে প্রেম হয়ে যাবে। ষষ্ঠের সাথে কানেকশন হলে প্রেমের জন্য সে সংযোগটা করিয়ে দেবে। ছলনা হচ্ছে। হ্যাঁ, করিয়ে দেবে। বিষয়গুলো একটু জটিল প্রকৃতির হয়। অবভিয়াসলি জটিল ঘটনা, স্বাভাবিক ঘটনা। জায়গা থেকে যখন জীবনে অন্য ইভেন্ট ঘটছে, তো ঘটনাও জটিল, তার সংযোগও তো জটিল হ্যাঁ, হবে। আবার দেখো, ছেলে করছে না মেয়ে করছে, এই সংযোগটা সেও তো আচ্ছা, প্রশ্ন ছেলে আছে। যদি করে তাহলে কি এখানে হচ্ছে? দেখো, ছেলে হলে পুরুষ প্রকৃতির গ্রহগুলোকে আসতে হবে, আচ্ছা। আর নারী হলে মেয়ে প্রকৃতির গ্রহগুলোকে এখানে যুক্ত হতে হবে। সেটা কে কে? এই যে শুক্র একটা নারী প্রকৃতির গ্রহ, চন্দ্র একটা নারী প্রকৃতির গ্রহ, এই তো ভাগ আছে সেগুলা। সেরকম আবার পুরুষ প্রকৃতির গ্রহ, তার মঙ্গল পুরুষ প্রকৃতির গ্রহ, রবি পুরুষ প্রকৃতির গ্রহ, এই প্রকৃতি ভাগ আছে। তারপরে এটা বোঝা যাবে যে মেয়ের সহযোগিতায় পালালো না ছেলের সহযোগিতায় পালালো, বোঝা গেল জিনিসটা। এটা কিন্তু এই জেনারেল আলোচনায় আসবে না, কুণ্ডলী থেকে বুঝে যাওয়া যাবে বিচার করতে করতে যে অ্যাকচুয়ালি এর মিডিয়েটার কে। হয়তো আমরা মিডিয়েটারের নাম বলে দিতে পারবো না, কিন্তু তিনি পুরুষ কি মহিলা সেটা বলে দিতে পারবো। পড়শি কি বন্ধু, মানে যে পালিয়ে গেছে তার বন্ধু মহল, কি আপনার পরিবারের পড়শি মহল, বা পরিবারের কেউ হতে তো পারে, বা স্বর্গেও চুচো আছে। বা কবে থেকে মানে বা নয়, কবে থেকে সংযোগ হতে শুরু করবে হ্যাঁ, সেটা পাওয়া জাতক যাবে। বা জাতিকার, তিনি কত বছর বয়সে এই সিচুয়েশনের মধ্যে তিনি পড়বেন, বা তিনি ফেসে যাচ্ছেন কত বছর বয়সে, এই জায়গাগুলো কিন্তু বের করা যায়, বলা যায় দশা অন্তর্দশা হ্যাঁ, দেখে। দশা অন্তর্দশা মানে এর দেখে ম্যাজিক বের কিছু করা। না, বা আমরা মন গড়া কিছু বলছি না, জ্যোতিষশাস্ত্রে আছে, দশা অন্তর্দশা থেকে বলা যায়। অবশ্যই। আমি আরও কিছু জন্মছকে দেখছি, এই যে বিয়ের পরে, মানে অনেকের তবুও তো বিয়ে পর্যন্ত চলে যায়, হ্যাঁ হ্যাঁ, অনেকের তো বিয়ের আগেই 10 বার, মানে কথার কথা বলছি 10 বার, মেবি 4-5 বার অনেকের তো অ্যাবর্শন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, সে আরেক মগজমারি। আমি তবু বিয়ে পর্যন্ত চলে যাই, বিয়ে পর্যন্ত গিয়ে সন্তান পর্যন্তও চলে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি যে সন্তান হয়ে গেছে। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সন্তানের পরে তিনি খুব সুন্দরভাবে কিন্তু সংসার করছেন, কোনো বাধা বিপত্তি আসছে না, কোনো কিছুই আসছে না, সবই সুন্দর আছে। কিন্তু যেটা সুন্দর আছে, আমি সেটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। তার তো জ্যোতিষীর প্রয়োজন নেই, যে ভালোভাবে আছে সে শান্তিতে থাকুক, ভালো থাকুক। যাদের সন্তান হওয়ার পরে বা প্রেগনেন্ট অবস্থায়, কি কোনো পুরুষ মানুষ, তিনি যখন সংসারের প্রতি তার যখন সেই মন প্রেম সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন, বিয়ে করে নিয়েছেন, অনেক টাকা পয়সা খরচা হয়েছে, সব থেকে বড় কথা তিনি ইমোশনালি যখন ডিপেন্ডেন্ট, দেখা যাচ্ছে তখন তার কাছে ছলনা, ধোঁকা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা বিবাহিত জীবনেও আসছে। আসতেই পারে। ঠিক আছে, হ্যাঁ। তো তখন তৈরি হচ্ছে সংকট। সংকট তৈরি হয়। এই সংকট থেকে বেরোবে কি করে?
আগে সংকটটা কোন কারণে তৈরি হচ্ছে, কার কারণে তৈরি হচ্ছে দেখতে হবে। সংকটগুলো আগে কী কারণে তৈরি হয় না, প্রথমত বৈবাহিক বা দাম্পত্য, এটা তো দাম্পত্য ধরে নেবো তখন। অবশ্যই। দাম্পত্যে যদি মঙ্গলের অবস্থান ঘটে তাইলে সেটা এক প্রকার ভৌমের অন্তরে চলে গেল। দাম্পত্যে ভৌম মানে বিচ্ছেদ ঘটাবে, বিচ্ছেদের মুখে দাঁড় করিয়ে দিল। এখানে যদি খুব খারাপ জায়গা শনির হয়ে যায়, সে খারাপ করতে পারে, আইনি জটিলতা দিচ্ছে। আচ্ছা, এবারে এইখানে দেখো রাহু যদি আবার খারাপ পজিশনে থাকে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটেও সমস্যাটা তৈরি করতে পারে, অবভিয়াসলি। আছে। আবার কেতুর যদি সংমিশ্রণ ঘটে যায়, কোনো তৃতীয় ব্যক্তির বুদ্ধি পরামর্শ ইত্যাদির দ্বারা এই সমস্যা তৈরি হতে পারে। এবারে কিভাবে তৈরি হবে জানি না, তবে ওই জায়গাটাকে আপাতত পীড়িত হতে হবে, সপ্তম জায়গাটাকে দিলেই বিবাহটা দূরত্ব তৈরি করবে, বা বিবাহের মধ্যে সমস্যাটা, দাম্পত্যের মধ্যে সমস্যা, বিবাহ সমস্যা বলবো না, দাম্পত্যের মধ্যে সমস্যাটা এসে যাবে। এই জায়গায় যারা ধরো কষ্টের মধ্যে আছে, অন্য ধর্মে বিয়ে করেছেন, তারপরে কষ্ট পাচ্ছে, তারা ভাবছে যে আমার দ্বিতীয় বিবাহ যদি করি সেক্ষেত্রে আবার তো কষ্ট পাবো। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে তোমার অভিজ্ঞতায় কষ্ট লাঘব হয়? দেখো, বিবাহ ক্ষেত্রটা পীড়িত মানে প্রথমে বিবাহ ক্ষেত্র পীড়িত, আচ্ছা, হয়ে গেল। দ্বিতীয় বিবাহের যোগটা তো আমাদের একটা গ্রহ থেকে ভাবি সব সময়। এবারে সেই গ্রহটি যদি সংযুক্ত থাকে, দ্বিতীয় বিবাহটি হবে, কথাটা বুঝবে, দ্বিতীয় বিবাহটি হবে, কিন্তু বিবাহ ক্ষেত্রটি তো পীড়িত, সেটাও তো বিবাহ, কথাটা বুঝবে, সেটাও বিবাহ। দ্বিতীয় বিবাহের যোগ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, কিন্তু বিবাহ ক্ষেত্রটাকে তার সবসময় ঠিক করা উচিত, না হলে সেখানেও এই ঘটনা ঘটতে পারে। না, একটা তো তারতম্য হয় মানুষ ভেদে। হ্যাঁ, অবশ্যই। ধরো হয়। প্রথমে এর সাথে বিয়ে হয়েছে, হ্যাঁ, পরে বি এর সাথে বিয়ে হলো, হ্যাঁ। এ আর বি জাতক বা জাতিকা তার বিয়ে হচ্ছে দুজনের সাথে, তো এ আর বি দুজনের তো জন্মছক এক নয়। না, এরই জন্য বলছি, এখানে কুণ্ডলীর যে একটা ব্যাপার থাকে, ম্যারেজ ম্যাচিংয়ের ব্যাপার একটা থাকে, তো এখানে দেখা গেল এরা তো দেখে শুনে যায়নি, পালিয়ে তো গেছে, এখানে ম্যাচিংটা হলো না, তাহলে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ধরো বৃহস্পতি একটা দ্বিতীয় বিবাহের কারক গ্রহ, সে কোনো কারণে প্রেফার করলো, বিয়েটা হয়ে গেল। আচ্ছা, বৃহস্পতি এক্ষেত্রে কার, মানে দ্বিতীয় বিবাহের কারক গ্রহ কার? এখানে মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহটা হচ্ছে বৃহস্পতি। মানে তাকে কোথায় ওনার লগ্নে অবস্থান, মানে কোথায় ওনার ছকে কোথায় অবস্থান ভালো করতে জায়গায় হবে? অবস্থান করতে হবে, পঞ্চমে থাকতে হবে, নবমে থাকতে হবে, আপাতত সপ্তমে থাকলে আরও ভালো হয়। হ্যাঁ, দ্বিতীয় বিবাহ সূচিত করবে। আবার সপ্তমে কী হয় জানো, যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায়, কারণ ছকটাকে এমনভাবে আমরা আলোচনা করছি, গ্রহগুলোকে চালনা করছি, যার জন্য একটু অসুবিধা, তখনই তাকে রাখছি সপ্তমে, তখনই তাকে আবার দিয়ে দিচ্ছি কোথায়, দ্বাদশে দিয়ে দিচ্ছি, যার জন্য একটু বুঝতে অসুবিধা হবে। এই বৃহস্পতি যদি শুভ থাকে, আবার দ্বিতীয় হয়ে যাবে বিবাহটা। এবারে আবার এই বৃহস্পতি যদি শুভ অথচ কারুর দৃষ্টির দ্বারা গোচর চলাকালীন একটা খারাপ প্রভাব বিস্তার করে দেয়, সাময়িক তার মধ্যে আবার খারাপ চলে আসবে। আচ্ছা, তো মোটামুটি আজকের এই আলোচনায় যেটা আমি একদম মানে শেষের দিকে কনক্লুশনে গিয়ে বলতে পারি, দ্বিতীয় বিবাহের সম্ভাবনা আছে কি নেই আপনার জন্মছক সেটা দেখার দরকার আছে। সম্ভাবনা আছে যে আপনি আরও ভালো সুখী হতে পারবেন আগের জনের তুলনায়, বা আরও হয়তো আপনার জীবনে কষ্টের জায়গাটা আরও হয়তো বাড়বে। আচ্ছা, দ্বিতীয় সেটাও হতে পারে। কারণ এই যে দ্বিতীয় বিবাহের আমরা একটা মাত্র সূক্ষ্ম পয়েন্ট টাচ করে গেলাম, এটা কিন্তু নয়, মিনিমাম 8 থেকে 10খানা দ্বিতীয় বিবাহের কিন্তু পয়েন্ট আছে। না, সেটা তো আছে। হ্যাঁ, সেই জন্য শুধু একটা উদাহরণ দেখলাম, সবাই বুঝবেন, তাহলে এইটা তো আমার দ্বিতীয় বিবাহ হবে না রে ভাই। 8 থেকে 10খানা পয়েন্ট আছে, আপনার দ্বিতীয় বিবাহ হবে কি না। হ্যাঁ, এবং এই যে মানে জায়গাটা, মানে জন্মছক, এখানে পরিষ্কার দেখা যায় যে বিবাহ সূত্রে আপনার আয় রোজগার হবে কিনা, সম্পদ প্রাপ্তি হবে কিনা, অর্থাৎ আপনি বিয়ে করার আগেই জেনে যেতে পারবেন যে আপনি সেই মানুষটির সাথে কেমন থাকবেন। হ্যাঁ, বিবাহের ভাগ্যে যাও, সপ্তমের নবম দেখো, আপনার জন্মছকে সপ্তম থেকে 9টা ঘর গুনতে থাকুন, সেখানে কোন কোন শুভ গ্রহ বসে আছে, যদি শুভ থাকে তাহলে আপনি শুভ ফল পাবেন। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই ইতি টানছি। আজকের এই এপিসোডে আপনাদের সামনে আমরা যেভাবে বক্তব্য রাখলাম, মোটামুটি বলতে পারি 30% হয়তো সরলভাবে রাখতে পেরেছি, বাকি 70% জটিলভাবেই আছে। এখন ঘটনা হচ্ছে কি, আমি যদি আজকের এই এপিসোডটা যে কোনো একটি লগ্নকে ধরে করতাম, বুঝতে সুবিধে হতো, ঠিক কথা, কিন্তু ওনাদের মাথায় প্রশ্ন জাগতো, ও আচ্ছা, আমরাই তাহলে কেবলমাত্র পালিয়ে যাই অন্য ধর্মে,
আর তাহলে কেউ যায় না? এমন বোকা বোকা কমেন্ট আসে আপনাদের থেকে। আপনারা বরং এটাও কমেন্ট করতে পারেন যে আপনারা কোন কোন লগ্নের জায়গা থেকে জাতক জাতিকা আপনারা জানতে চাইছেন যে এই টপিকের উপর আমরা একদম স্পেসিফিক আপনার লগ্নের ওপরে আমরা ভিডিও তৈরি করি, সেটা কমেন্ট বক্সে লিখুন। আপনাদের কমেন্ট দেখার পর আমরা সেদিকে এগোতে পারি। বাকি আপনাদের মতামত পরামর্শ দেবেন। চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তবে হ্যাঁ, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ আছে 365 এপিসোড, অবশ্যই আপনারা শুনুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।